প্রধানমন্ত্রীকে বলবো নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। সারাদিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে। মানুষের লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জা। সেই লজ্জাটা বিএনপির মধ্যে নাই। আপনি কার সাথে এই কথাগুলি বলতেছেন? আপনি তো আমাদের মতো মজলুম ছিলেন, পাল্টি মানলেন কেন? মুনাফিকের তো একটা নিয়ম কানুন আছে, আমি তো কোনো ফর্মেটে পড়তেছেন না। আসলে হয়েছে কি ভাই, আপনি এই জুলাই বিপ্লবের যে একটা গুরুত্ব, একটা শক্তি, এটা যে ঘূর্ণিঝড়, এটা অনুধাবন করেন নাই। কারণ সারাদিন সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এর কি শক্তি যারা ছিলেন এই এলাকায়, আমার মনে হয় সকল অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টের, এরা সবাই জানতেন এর কী ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। ওই সময় অনেক কিছু করা যাইতো, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনে এটাকে সহনশীল অবস্থায় রাখা হয়েছিল। সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল, কিন্তু লাভ হয় নাই। ভারতের থেকে শুরু করে সব কিছু এখানে ছিল। আমাদের ডিজি 5 জন সহ পলায় গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপতি মিসিং। আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল? আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছেন আইসিডিতে পুলিশকে আনতেছিলাম, আইন পালন করতে যেয়ে আমার কেন মৃত্যুদণ্ড হবে? আসলে সত্য। এখন আর ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে যে আপনি গুম করতে চাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে। এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কীভাবে ছিলেন আমার জানা দরকার নাই। আপনি কাকে পাঠাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কীভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের সুখরঞ্জন বালি কীভাবে ভারতে গেল, চলে আসবে আরও অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশটা ভারতের কাছে বরগাদ দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন, এই যে অঙ্গীকার, এটা মেনে চলেন, এতে আপনার তো কোনো ক্ষতি নাই। আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটাই তো খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। আইন করে আপনাকে সোজা রাখা যাচ্ছে না। আপনি জমান দিয়ে জমান রাখতেছেন না, আপনার প্রতি আমাদের ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাঙ্কাল বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না, খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খাইতে পুলিশ, গালে গালামন্দ খাইছে আর্মি, এরপর কিন্তু খাবেন আপনারা, এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না, ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই। তা আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন। দেশটা আমাদের, সবাইকে নিয়ে বসবাস করব, সকল জাতিসত্তা। এখানে রাগ অভিমানের কিছু নাই তো। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে? আমরা কেন চোর হব, কেন অন্য সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যেটা কোনো ধর্মের ফরম্যাটে পড়ে না। আজব এক জাতি আমরা, মানে আমরা চটথপ্পড় না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে, খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে অপমানিত করবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। আমার মনে অনেক ভালো চালাতে পারবেন, কিন্তু এই সালাউদ্দিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে, হাতের প্রেক্ষিতে আপনারা আবল তাবল বকতেছেন, আপনারা দেখতেছেন আমরা চিৎকার করতেছি, পরে হয়তো সোজা হয়ে আসবেন। আমি এই সহজ সমীকরণে আপনাদেরকে আমি ছাড় দেই, বাট বেশি দেরি করেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর জনগণ একবার খেপে গেলে আর থামানো সম্ভব না, কারণ এবার সেনাবাহিনী এসে থামাবে না জনগণকে, পুলিশও থামাবে না, আপনারা বিপদে পড়বেন। বাংলাদেশের ইতিহাসে যেই কয়বারে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে ট্রফি নিয়ে দৌড় মারছে বিএনপি। আপনি দেখেন 75-এ গণঅভ্যুত্থানের পরে জিয়াউর রহমান, 75-এ যে বিপ্লবীরা গণঅভ্যুত্থান ঘটাইলো দেশের মধ্যে, বা একটা বিপ্লব ঘটাইলো, এরপরে বিএনপি, জিয়াউর রহমান যেভাবে হোক ক্ষমতায় আসলো, বিএনপি গঠন হলো। 90-এর গণঅভ্যুত্থানের পরে 91-তে বিএনপি ক্ষমতায় আসলো। আবার সেম এবার যে আমাদের 2024-এর বর্ষা বিপ্লবও বিএনপি ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে কী করে? প্রত্যেকবারই গাদ্দারি করে। দেখেন, আপনি তার একটা স্পষ্ট একটা কথা বলেছে যে জুলাই সনদ, গণভোট, এই যে হাবিজাবি যেগুলো আছে, এগুলো আসলে স্পষ্ট না অস্পষ্ট, আমরা এগুলা এই সেই নানান কথা। যখন এই নির্বাচনের সময় যখন তারা একটা চাপের মধ্যে পড়ছিল, তারেক রহমান কিন্তু বাধ্য হয়েছিল এই কথা বলতে যে আমরা গণভোটের পক্ষে আছি। মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি ছিল যে এরা আসলে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করা দরকার। এরা কিন্তু তখন স্ট্যান্ড ক্লিয়ার করছিল যে আমরা গণভোট, জুলাই সনদের পক্ষে আছি। যখনই নির্বাচিত হয়ে গেল, 2/3 মেজরিটি পাইল, ডিরেক্ট ইউটার্ন। গণভোট বলতে কিছু নেই, জুলাই সনদ বলতে কিছু নেই, আমরা এগুলো মানি না, বলতে পারতেছে না, বাকি শব্দ করে ফেলছে। আপনারা যদি দেখেন, গণভোট কিন্তু বাংলাদেশে আজকে এই বছর প্রথমই হয় নাই।
বাংলাদেশের ইতিহাসে গণভোট আরও 3-4 বার হয়েছে, 3-4 বার হয়েছে। আপনার 77 সালে গণভোট হয়েছে, 85-তে গণভোট হয়েছে, তারপর হচ্ছে আপনার 91 সালে গণভোট হয়েছে। আমরা সর্বশেষ যে গণভোট করছি 2024 আমাদের বর্ষা বিপ্লবের পরে যে গণভোট হয়েছে, এই গণভোটের আসলে আমাদের যেই জুলাই সনদ বাস্তবায়ন, বিষয় সংস্কার, তারপর কমিশন, সংবিধান সংস্কার কমিশন, এই যে বিষয়গুলো আছে, আসলে মেইন কথা হচ্ছে এখানে স্পষ্ট একটি কথা, সেটা হচ্ছে যে বিএনপি চায় আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠতে। স্পষ্ট কথা, বিএনপি চায় আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠতে। বিএনপি সংবিধান সংস্কার কমিটির ওইখানে ওনারা শপথ নেন নাই। ওনাদের 31 দফার প্রথম যে দফা, সেটা হচ্ছে তারা যদি ক্ষমতা আসতে পারে তাহলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। আজকে কই সে সংবিধান সংস্কার কমিশন? সালাউদ্দিন সাহেব বলছেন বারংবার একই কথা, সেটা হচ্ছে যে এই যে গণভোট হয়েছে, এই গণভোট স্পষ্ট না, এই গণভোট মানুষ বুঝে শুনে ভোট দেয় নাই, মানুষ বুঝে শুনে ভোট দেয় নাই। তাহলে আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, আমরা স্পষ্ট কথা বলতে পারি যে ধানের শীর্ষ মানুষ বুঝা ভোট দেয় নাই। 49% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে, সেখানে 69% ভোট পেয়ে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সেখানে তো আর এটা আরও আগে আমাদের এটা করা দরকার ছিল। আসলে এরা যে কেন মানতেছে না, কী করছে জানি না। আসলে যে বাংকার টাঙ্কার যাগুলো বানাইতেছে এরা আসলে পলানো একটা ফোন করতেছে। শেখ হাসিনা তো হচ্ছে পালাইতে পারছে হেলিকপ্টার নিয়ে, এবার তো হেলিকপ্টার সুযোগ দিবে না কেউ। এরা হচ্ছে চাইতেছে ওই বাংকার টাঙ্কার এগুলো মানবে না, এদেশের ছাত্রজনতা মানবে না। কারণ এই যে জুলাই বিপ্লব, জুলাই সনদ, এইটার একমাত্রই কারণ হচ্ছে এই দেশে বৈষম্য থাকতে পারবে না, এই দেশের মধ্যে মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, একটা সুন্দর সমাজ চাইছে মানুষ, ভালো একটা পরিবেশ চাইছে, একটা ন্যায় বিচার চাইছে। এগুলো যদি করতে চায় তাহলে এরা তো, যে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এরা যখন ক্ষমতা নিশ্চিত করে আসছে, এটা তো বাস্তব কথা, এগুলো তো চায় না। আওয়ামী লীগ চায় নাই, ভারতীয় আধিপত্য চায় নাই, এখন এরাও চাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এরা হচ্ছে নতুন ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়। তারা বলতে, মানে মুখে বলতে শরম পায়, লজ্জা পায় যে না আমরা ফ্যাসিবাদ হয়ে উঠতে চাই, এটা বলতে পারে। আসলে তাদের কার্যক্রমগুলো প্রকাশ পাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই, এরাও আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সাথী, সহযোদ্ধা। আমরা এদেরকে বলবো। আসলে এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে সেই ব্যক্তি কিভাবে বুঝবে এই গণঅভ্যুত্থানের কি মর্ম? তারা তো ছিল না দেশে, শিলং সাউথ দেশে ছিল না, তারেক রহমান তো দেশে ছিল না। তারা কিভাবে বুঝবে যে গণঅভ্যুত্থান কি? আমরা তো এখানে যারা আছে, আমাদের যারা এসে প্রত্যেকে আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। আমরা লাশ কাঁধে করে, যাত্রাবাড়ি লাশ কাঁধে করে নিয়ে ঘুরছি। আমার এক ছোটো ভাই লাশের নিচে চাপা পড়ে জীবন পাচ্ছে ওর। এরা বুঝে আসলে জুলাই সনদ কি, গণভোট কি, দেশ পরিবর্তন করতে কি প্রয়োজন, এরা এটা বুঝে। কিন্তু তারাই বুঝে না যারা দেশের বাইরে ছিল, যারা দেশের বাইরে থেকে আসার পর এস আলমের গাড়ি দিয়ে যারা দেশের মধ্যে মহড়া চালাইছে, এরা বুঝবে না। যারা লন্ডন থেকে 10 মাস পরে আসছে, এরা তো বুঝবে না। আজকে আপনি দেখতে চান যে যখন গণঅভ্যুত্থান হয়েছে, এই বিএনপিটার মানে এটা যে ইউটার্ন যে নেওয়ার কারণ কি? এই যে আমাদের গণঅভ্যুত্থানের বাইরে যে দাঁড়াইবে, কারণ একমাত্র কারণ হচ্ছে তা তো ছিল না ওইভাবে ফ্রন্ট লাইনে থাকলে তখন রক্তের সাথে এই জুলাই গণঅভ্যুত্থান তারা বেমানি কখনো করতে পারতো না। যে গণভোট এবং জুলাই সনদকে বর্তমান সরকার তাল বাহানা শুরু করে দিয়েছে, তা বাস্তবায়ন করবে না বলে আমি বলবো, বিএনপি 16 বছর পর্যন্ত ধান খেতে ঘুমাইছে, আর ওই দল যখন আবার ধান খেতে না ফিরে যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তি আসবে না। যে কোনো মূল্যে হোক না কেন তাদেরকে মস্তক থেকে নামাতে হবে ইনশাআল্লাহ। তা না হয় গণভোট এবং জুলাই সনদকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব। তারা আবার সেই ফ্যাসিজম, সেই ফ্যাসিস্ট কায়দায় নিজেদেরকে দলীয়করণ, আত্মীয়করণ, এই কায়দায় তারা আবার রাজনীতি শুরু করে যাচ্ছে। দামাল ছেলেরা তারা চায় না যে এরকম আবার হোক, আবার সেই আগের মতো রাজনীতি হোক, আবার সেই আগের মতো পরিবারতন্ত্র হোক, এটা তারা চায় না। কিন্তু দুঃখের বিষয় হলো, কেন আমরা জীবন দিলাম, কেন আমরা আহত হলাম, কেন আমরা পঙ্গুত্ব বরণ করলাম? এই জাতির ভাগ্য কি এরকমই থাকবে আজীবন? এই জন্য আমরা জীবন দেই নাই। আমরা চেয়েছিলাম এদেশের মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটবে, এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, এদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু সেই ইনসাফের বিরুদ্ধে গিয়ে তারা লিখে পড়ে গিয়েছে কিভাবে আবার সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আমি বলে দিতে চাই, আপনারা যতই সংবিধানের বাহানা দেখান, যতই আইনের বাহানা দেখান, কিন্তু জনগণ তা মেনে নেবে না। আবার জীবন দিতে হলে আবার জীবন দেব, আবার এই আজাদির সংগ্রামে
আবার রক্ত দেওয়ার জন্য এদেশের যুবক, এদেশের কৃষক, শ্রমিক, তাওহিদি জনতারা প্রস্তুতি আছেন। প্রিয় বন্ধুরা, আমি শেষ কথা বলে দিতে চাই, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বারবার খালি আইনের কথা বলেন আর সংবিধানের কথা বলেন। আপনারা যখন মজলুম ছিলেন তখন তো আপনারা এই কথা বলেন না। ৭২-এর সংবিধান নিয়ে আপনারা কেন আবার তামাশা শুরু করেছেন? যেই ৭২-এর সংবিধানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়েছে, সেই সংবিধান নিয়ে আবার তামাশা শুরু করেছে। বেগম জিয়া তিনি বলেছেন, যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই জনতার সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু সেই সংবিধান তারেক রহমান তার মায়ের সেই কথা ভুলে গিয়েছেন। আপনি কার কথা শুনতেছেন? আপনি কার কথায় চলতেছেন? আপনি তামাশা বন্ধ করুন, আর না হলে আবার সংগ্রাম হবে, আবার লড়াই হবে, এদেশের মানুষ আবার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ।